আসসালামু আলাইকুম। পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের প্রার্থী ইন্ডিয়া জোটের শ্রীযুত রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কুমারঘাট বাজারে যে নির্বাচনী সমাবেশ, এই সমাবেশের মাননীয় সভাপতি মণ্ডলী, আমাদের মাঝে আছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহাশয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি বর্ষিয়ান জনপ্রিয় নেতা মাননীয় বিধায়ক বীরজিৎ সিং মহাশয়, আরেকজন সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সভ্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী মহাশয়, মঞ্চভূমিষ্ঠ ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতৃত্ব, শ্রদ্ধাস্পদ আমার গুরুজনেরা, মায়েরা, বোনেরা, সংগ্রামী ভাই বন্ধুরা, এই বাজার এলাকার ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা, সুধী এলাকা নাগরিকবৃন্দ, আগামী 26 তারিখ দ্বিতীয় দফা ভোট। আপনারা জানেন এই লোকসভা মোট 7 দফা ভোট হবে। আগামী 26 তারিখ দ্বিতীয় দফা ভোটে এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটিও রয়েছে। প্রথম দফা যে 102টি আসনে ভোট হলো, এটার একটা বার্তা বহন করছে। যতগুলো রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন, তারা এই ছড়িয়ে ছিটিয়ে 102টি লোকসভা নির্বাচনের আসনে যেগুলো সম্পন্ন হয়েছে, তাদের যে বিশ্লেষণ, তাতে দেখা যাচ্ছে এনডিএ জোট মোদীর নেতৃত্বে প্রথম দফা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে। গত নির্বাচনে যখন পুলওয়ামা শহীদদের নামে ভোট চাইলেন, তখন সেই নির্বাচনে এই 102টি আসনের মধ্যে বিরোধীরা 48টি, এনডিএ 48টি, আর অন্যান্য কিছু রাজনৈতিক দল বাকিগুলো। এই 48 থেকে এখন এই নির্বাচনে 102টি যে সম্পন্ন হয়েছে, তাতে দেখা যাচ্ছে মোটামুটি বিজেপির স্ট্রং হোল্ডগুলোতে, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত জায়গায় হতকুৎসিত রেজাল্ট করতে চলেছেন বিজেপি। প্রধানমন্ত্রীর পক্ষে কিংবা বিজেপির পক্ষে কোনো লেহের নেই। যদি প্রধানমন্ত্রীর বিকশিত ইন্ডিয়া কিংবা এই যে মোদী গ্যারান্টির কথা যে বলে, তার প্রতি যদি সমর্থন থাকতো, তাহলে ভোট পার্সেন্টেজ গতবারের তুলনায় এই 7-8% ভোট কমতো না। এই 7-8% ভোট কমা হচ্ছে আগামী দিনগুলোতে একটা বিশাল বড় বিজেপির জন্য যে একটা বিপদের ইঙ্গিত, সেটা বহন করছে। এখন এই রাজ্যে যে আমাদের মূল লড়াই, বিজেপি নামক দলটি একটি ভাড়াটিয়া করা, একজন ভাড়া করা ত্রিপুরা মথার সুপ্রিমোর বোনকে এখানে প্রার্থী করেছে। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই, তা সত্ত্বেও বলতে হচ্ছে, এই যে এফিডেভিট যেটা দাখিল করেছে, এই এফিডেভিটের মধ্যেই হাজার হাজার ভুল রয়েছে।
কি ভুল? আজকের তারিখে আপনারা গুগল সার্চ করবেন, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন আজকের তারিখে ছত্তিশগড়ে যে কৃতি দেবী সিং, ওই নামটা ওই ভোটার লিস্টে রয়েছে ছত্তিশগড়ে একটা বিধানসভা কেন্দ্রে। যে স্বাভাবিকভাবেই ওখান থেকে নামটা যখন সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল আনে, তখন ওই নামটাই সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল এনে এখানে রিটার্নিং অফিসার অফিস কাছে জমা দিতে হয়। অর্থাৎ কৃতি দেবী সিং দেববর্মা নেই, তাহলে এখানে দেববর্মা নামটা যোগ করা হয়েছে। কৃতি দেবী দেববর্মা, এখন দেবী সিং আর না, কৃতি দেবী দেববর্মা নামটা পরিবর্তন করেছে, এফিডেভিট করে পরিবর্তনও করতে পারে। পরিবর্তন করলে পত্রিকার খবরের কাগজে মিনিমাম 3টা পত্রিকা দিতে হয়। আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটি খবরের কাগজে ছানবিন করেছি, কোথাও কোনো এফিডেভিট করেনি, কোথাও কোনো ডিক্লারেশন দেয়নি। এই দেববর্মা টাইটেলটা শুধু এখানে সংযোজন করেছেন নির্বাচন কমিশন, যারা এখানকার যারা অফিসার রয়েছেন তাদেরকে চাপ সৃষ্টি করে ওই নামটা তারা রাজি হয়েছেন এবং ব্যালট পেপার ছাপিয়েছেন, যেটা আগামী দিনে আমরা এই কৃতি দেবী সিং এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা আমরা নিতে বাধ্য। কারণ 2018 সালে ওখানকার একটা এফিডেভিট সোয়ার করেছে কৃতি দেবী সিং, 2024 আরেকটা এফিডেভিট সোয়ার করেছেন কৃতি দেবী দেববর্মা। তো স্বাভাবিকভাবেই ও যে জালি কারবার করেছে, ও যে ম্যানিপুলেট করেছে, এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতা নিয়েও সে এক এক জায়গায় এক এক রকম তার এফিডেভিটে রয়েছে, অনেক 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 প্রচুর তার মধ্যে গ্যারাকর রয়েছে। এরকম একজন প্রার্থীকে করেছে এই রাজ্যের আদিবাসীদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের ভাষা কোনো কিছুই জানে না, না পারে ককবরক বলতে, না পারে বাংলা বলতে। এই রাজ্যে কৃষ্টি সংস্কৃতি, তাদের ভাষা কোনো কিছুর মধ্যেই সাথেই উনি জড়িত ছিলেন না। আমি জিজ্ঞেস করতে চাই আজকে মঞ্চ থেকে, যারা বিজেপি করেন, আপনাদের কি একটা ক্যান্ডিডেট ছিল না? কেন ওই আমাদের যিনি এমপি ছিলেন, বর্তমান এমপি রেবতী মোহন ত্রিপুরা, প্রদ্যুত্তর থানসা 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 বলে, এই নি থানসার পরিচয়। যে একজন ত্রিপুরি কমিউনিটির লোককে বাদ দিয়ে তার বোনকে এখানে দাঁড় করিয়েছে, হ্যাঁ? এবং এই ছেলেটি এমএ পাশ করা ছেলে, তার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বলুন, চারিত্রিক বলুন, কোনো কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই। হাম্বল, ডাউন টু আর্থ হতে পারে সে বিজেপি, কিন্তু যে ভালো তাকে ভালো তো বলতে হবে। কেন তাকে বাদ দেওয়া হলো? এই প্রশ্নগুলো কি বিজেপির বন্ধুরা করবেন না? কাকে প্রার্থী করলে? যিনি আদিবাসী এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে মাস্টার মাইন্ড হিসেবে উনি খ্যাতি অর্জন করেছেন। একটা অবিশ্বাসের প্রাচীর হবে সে মাথার মধ্যে একটা পয়লা জাতি উল্লা পাল্টি। কেন? তুমি রাজনীতি করো, তোমার কাছে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত ভাষা, সমস্ত বর্ণের, সমস্ত রঙের লোক এক হতে হবে। তুমি তো বুবাগলা বলো, তোমাকে রাজার কাছে, বুবাগলার কাছে সকলের সমান ভাবে রাজা দেখেন।
তুমি কেন স্লোগানটা তুললে পয়লা জাতি উলা পার্টি? অর্থাৎ প্রথম থেকেই তুমি এবং তোমার পরিবার যে বাঙালি বিদ্বেষী একটা বার্তা আদিবাসীদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা তুমি নিয়েছিলে। এই জিনিসটা কি হতে পারে? এটা কোন সিভিলাইজড কোন নেতা এই সমাজটাকে জাতপাতের নামে, জাতির নামে বিভাজন করতে পারে? তারপর এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা জেনে শুনে আপনাদের পায়ে কুড়োল মারতে আপনারা রাজি রয়েছেন যারা বিজেপি করেন। আমার বিশ্বাস আপনাদের তো বিবেক রয়েছে, আপনার সমস্ত ব্যাপারগুলো বুঝছেন। পায়ে কুড়াল মারবেন না। এই ত্রিপুরাকে আমরা ভাগ হতে দেব না। এখানে আদিবাসী, বাঙালি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, হিন্দু সমস্ত ভাষার লোক আমরা এক হয়ে বসবাস করতে চাই, একে অপরের দুঃখ সুখের সাথী হতে চাই। কাজে বন্ধুরা সাবধান, এই সমস্ত চিন্তাধারা মানুষকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান আপনাদের করতে হবে। এরা জয়লাভ করা মানে সবসময় মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে। তিপ্রাসা মনে করবে এই বাঙালি আমাদের শত্রু, বাঙালি মনে করবে তিপ্রাসা আমাদের শত্রু। এই বীজটা রোপণ করতে চাইছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং তার বোন। আমি তিপ্রামথাকে বলবো না, তিপ্রামথার অন্যান্য নেতৃত্বের কোনো দোষ নেই। He is the road to valuables. কি বললো? ওয়ান লাস্ট ফাইট। কি কি স্লোগান বললো আমি শুধু আপনাদের মনে করে দিতে চাই। একটা হচ্ছে পয়লা জাতীয় পার্টি, নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন। তারপর কনস্টিটিউশনাল সলিউশন থেকে কি একটা ইন্টারলোকুটার ভুলে গেছেন। শেষ অব্দি কি সমস্ত বিমান জলে আমার বোইং টিকিট পাইছে, আমি খুশি, বিজিবি জিন্দাবাদ। এইটা বলেছিল ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। আর ये तो बांग्लादेशी है, बांग्लादेशी कैसे मुख्यमंत्री होता है বলেনি? আর দেখলাম এখন খুব মাখামাখি বিপ্লবের সাথে। এটা একটা রাজনীতি, এটা একটা পলিটিক্স। তাদের ঘরের মধ্যে কাজিয়া। আগামী দিন মানিক সাহাকে তারা টপেল করতে চাইছে। বিপ্লব দেব জেতা কিংবা এই কৃতি দেবী সিং জেতা মানে হচ্ছে মানিক সাহার সামনে বিদায়ের ঘন্টি পাচ্ছে। আবার সেই জঙ্গলের রাজত্ব পুনরায় ত্রিপুরায় কায়েম হতে চাইছে। বাইক বাহিনী, হেলমেট বাহিনী, অত্যাচার বা অগ্নিসংযোগ, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দাঙ্গা বাঁধাও, এই তো ষড়যন্ত্র এরা। তাই বন্ধুরা যারা বিজেপি করেন একটু বুঝে চিনতে আপনারা ভোট প্রদান করবেন। এই তো বলতো 2023 নির্বাচন, আমার কাছে একটু শুনে দিতে পারি, কিন্তু কি বলছে 2018 में बीजेपी ने क्या बोला? 50,000 नौकरी देंगे। मिला है क्या? প্রদ্যুৎ বলেছিল, বলছে বিজেপি ঠকায়, বিজেপি হচ্ছে ঠক পার্টি। এখন আরেক ঠক গিয়া মহাটকের কাছে ধরা দিল। প্রদ্যুৎ ভাবলো ভাই আমি তো মানুষকে ঠকাই, ত্রিপ্রাসারে ঠকাই, আরে আমার থেকে তো বড় ঠক আরেকজন আছে বিজেপি। কংগ্রেস তো যা বলে তা কইরা দিয়া লাই, সিপিএম যা বলে তা করে দিয়া লাই। কংগ্রেস কইছিল এনজি এনরেগা এক করব, আইন করব, দিছে। কংগ্রেস কইছে স্বাস্থ্য অধিকারের আইন করুন, করছে।
কংগ্রেস কইছে শিক্ষার অধিকারের আইন করছে, কংগ্রেস কইছে বনাধিকার আইন করছে, কংগ্রেস কইছে তথ্য জানার অধিকার আইন করছে, কংগ্রেস কইছে প্রত্যেকের বাড়িতে পাকা ঘর আইএওয়াই ঘর দিছে। এবার আইএওয়াই ঘর মোদি কি করলো, আইএওয়াই ইন্দিরা আবাস যোজনা কাইটটা টাইনের নাম ঢুকাই দিছে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, নাম পরিবর্তন করছে। আর কি করছে, স্বচ্ছ ভারত, আগেও ছিল নির্মল ভারত। সে নিজে ঝাড়ু টাড়ু নিয়ে ফটো সব করে কইছে স্বচ্ছ ভারত, আগেও ছিল। আগেও গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম ছিল, নাম পাল্টেছে দীনদয়াল উপাধ্যায় করছে। নতুন কি করছে, প্রদ্যুৎ বুঝলো আরে ভাই कांग्रेस जाको ता तो करे नहीं, कांग्रेस से हमारा रिश्ता नहीं अच्छा नहीं बनेगा, क्योंकि ये लोग अपने वचन पर कायम रहता है। प्रद्युत को लो मैं तो ठग हूं, मेरे को ढूंढना पड़ेगा मेरे से बड़ा ठग कौन है। शेख उन्हें खुद जब बाइक से अगर मुझसे कोई बड़ा ठग है तो वो है नरेंद्र मोदी और उनका पार्टी भाजपा, तो मैं उन्हीं से दोस्ती करता। এই তো হচ্ছে সব তিপ্রাসা বিক্রি করে দিছে, তার কাছে এই মায়া কান্না, তার সবটাই হচ্ছে নাটক, তার কাছে অত্যন্ত জরুরি একটা রাং, টাকা, অর্থ, ক্ষমতা, সে তার কাছে সারেন্ডার করছে। আর তিপ্রাসা জাতিগোষ্ঠী বিশ্বাস করে জানে দেবতা আসন বয়াইছে, বুবাগরাই শেষ কথা। বুবাগরার মাধ্যমে আমরা নতুন একটা স্বপ্ন দেখতেছি। বুবাগরা যখন কইছে আইন না দিব, বুবাগরা যখন কইছে কিছু একটা করব, সব আপনাদের স্বপ্ন চুরমার করে দিছে, আপনাদের বিক্রি করে দিছে, আপনাদের বিশ্বাস ভঙ্গ করছে। তাকে আপনারা ভোট দেবেন, তার বোনকে আপনারা ভোট দেবেন। ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। পশ্চিম ত্রিপুরা আসনে 7টা উপজাতি সংরক্ষিত আসন আছে, পূর্ব ত্রিপুরায় 13টা সংরক্ষিত আসন আছে। পশ্চিম ত্রিপুরা নির্বাচনে দেখেন ভোট পার্সেন্টেজ দেখেন, যারা মনে করছে যে না আমরা ত্রিপুরার মথরে ভোট দিব না কট্টর, তারা ভোট কেন্দ্রে গেছে না। আর যারা যে না তার একটা শিক্ষা দিতে হইব, তার আগে ইন্ডিয়ার পক্ষে ভোট দিছে। আমার এপিল থাকবো ত্রিপুরার আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সব ত্রিপ্রাসা এক হও, এই প্রতারকের বিরুদ্ধে গর্জিয়ে উঠুন। আগামী 26 তারিখ এই প্রতারকদের কোন অবস্থাতে আপনারা জিততে দেবেন না, এটা হতে হবে আজকের অঙ্গীকার। এটা দেশের নির্বাচন, ভারতের নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন গুরুত্বপূর্ণ। এইবারে নির্বাচন আরো বেশি মাত্রায় গুরুত্ব পাইছে। কারণ কি? কারণ আপনাদের যে কথা বলার, মত প্রকাশ করা স্বাধীনভাবে, খবরের কাগজ এখন কি সকালবেলা উঠেই ঘুমের থেকে উঠে ব্রাশটা করে আপনাদের, আমি যেন আপনাদের একটু দেরিতে পৌঁছায় অবশ্য, কিন্তু আমাদের আমরা যারা আগরতলা শহরে থাকি, চোখ বুঝলে ফার্স্ট পত্রিকাটা দেখি, পত্রিকাটা আইসিন, পত্রিকাটা আগে দেখার চেষ্টা করি। প্রথমে এখন আমরা সকালবেলা উঠা পত্রিকার মধ্যে মিথ্যা কথা পড়তে হয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে তারা ভেঙে গুড়ি দিয়েছে। সত্য কথা মানুষের কাছে পৌঁছয় না। কাজে গণতন্ত্র আজকে বিপন্ন। এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না, হোয়াটসঅ্যাপে করতে পারে না। আজকেও বিভিন্ন জন, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন সমাজ সুধারক এই স্বাধীনভাবে মত প্রকাশ করতে গিয়ে আজকেও জেলবন্দী রয়েছেন।
তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারা শুধু মানুষকে, ভারতবাসীকে দিশা দেখাতে চাইছিলেন। সেই অভিযোগে তারা আজকেও জেলবন্দী, যেরকমটা রয়েছেন কোনো অভিযোগ ছাড়া। আমি এখন যদি বলি নরেন্দ্র মোদী আমার থেকে 100 কোটি টাকা নিয়েছে, পুলিশ গ্রেপ্তার করবো, সিবিআই গ্রেপ্তার করবো বুঝি? আমি একটা এই যে সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে কি দেখলেন, যে একটা অভিযুক্ত রেড্ডি, ওয়ান মিস্টার রেড্ডি, হায়দ্রাবাদের এই যে লিকার স্ক্যাম, তাকে অ্যারেস্ট করল। তার স্টেটমেন্টের প্রেক্ষিতে কেজরিওয়ালকে অ্যারেস্ট করল সাজানো মিথ্যা মামলাতে। এই কথাটা কেন বললাম? এর থেকে প্রমাণ রাখে গণতন্ত্র যে বিপন্ন। হেমন্ত সোরেন আজকে জেলে, কেজরিওয়াল আজকে জেলে। আদানির বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাহুল গান্ধীকে এমপি সদস্য পদ খোয়াতে হয়েছিল, তাকে বাড়ির থেকে উৎখাত করা হয়েছিল। 145 জন সাংসদকে বিনা কারণে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে নানা জনবিরোধী বিল আইনে পরিণত করেছে। এই যে গণতন্ত্র বিপন্ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান এবং সংবিধান রক্ষার যে আমাদের যে মূলত যে আইডিয়া, তার জন্য আমরা বিভিন্ন আমাদের মধ্যে যে বিভেদ, যে বিভিন্ন কারণে যে দূরে ছিলাম আমরা একে অপরের, দেখলাম যে আমরা যদি আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ না করি, ভারতবর্ষ শেষ হয়ে যাবে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি শেষ হয়ে যাবে। কাজে না, দলের ইন্টারেস্ট পর কাছাকাছি আসতে হবে, এই স্বৈরাচারী ফেসিস্ট সরকারের পতন আমাদের ঘটাতে হবে। সেই কারণে আমরা একটা জায়গায় আসলাম। অপরাধ কি? তার মতো দেশপ্রেমী, এটা তো দেশপ্রেমের পরিচয় আমরা দিয়েছি। দেশকে আমরা ভালোবাসি, পার্টি কি পড়ে, পার্টির ইন্টারেস্ট পড়ে। আর ওই দলে কি তাদের চিন্তা ভাবনা? একটা রাষ্ট্র, একটা নির্বাচন, অন্য কোনো নির্বাচন হবে না, একটা নির্বাচন হবে। একটা রাষ্ট্র, একটা ধর্ম থাকবে। কোন হিন্দু ছাড়া বুদ্ধিজম শেষ করতে হবে, খ্রিস্টানিটি শেষ করতে হবে, মুসলমান শেষ করতে হবে, পার্সি শেষ করতে হবে, জু শেষ করতে হবে। কাজে ওয়ান নেশন ওয়ান রিলিজন, এক নেশন এক রাষ্ট্র একটা ধর্ম, একটা রাষ্ট্র একটা ভাষা। ককবরক ভাষা শেষ করো, তামিল ভাষা শেষ করো, কানাডা ভাষা শেষ করো, বাংলা ভাষা শেষ করো। একটা রাষ্ট্র, একটা ভাষা, একটা রাষ্ট্র, একটা ধর্ম, একটা রাষ্ট্র, একটা নির্বাচন, একটা রাষ্ট্র, একটা খাদ্যাভ্যাস, একটা রাষ্ট্র, একটা খাদ্যাভ্যাস, একটা রাষ্ট্র, একটা বস্ত্র। পাহাড়িরা, যারা জনজাতি ভাইয়েরা আছেন, পাচ্ছা পড়তে পারতেন না, তারা কয়ে দিব তোমার এই ড্রেস পড়তে হইব। তারা কয়ে দিব তোমার হিন্দিতে কথা কইতে হইব, ককবরক কইলে হইতো না, বাংলা কইলে হইতো না, তামিল কইলে হইতো না। এই তো তাদের চিন্তাধারা। এর বিরুদ্ধে তো আমাদের লড়াই। এটা হতে পারে না। আর কি শেষ হচ্ছে একটা রাষ্ট্র, একটা দল, একটা দল, এক ব্যক্তি, মানে ওই হিটলারের প্রতিচ্ছবি আমরা এই নরেন্দ্র মোদীর মধ্যে দেখতে পাচ্ছি। যখন মানুষ প্রশ্ন করবে, তাদের নীতি হচ্ছে এটা, যখন মানুষ ন্যায্য দাবি দেওয়া তুলবে, তখন তাদেরকে ধর্মের আফিনের ট্যাবলেট খাইয়ে তাদেরকে ধর্মান্তর করে ফেলবে। তাহলে সমস্ত খিদে, সমস্ত অন্য কোন টপিকে আলোচনা করা যাবে না, করতে দেবে না। মানুষ ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে। এই তো তাদের পরিকল্পনা। বন্ধুরা, দেশ পিছিয়ে যাচ্ছে। আজকে অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেকটি শিশু আজকে যার জন্ম হচ্ছে, ঋণের বোঝা নিয়ে জন্ম হচ্ছে। 70 সালে দেশের যতজন প্রধানমন্ত্রী ছিল,
জানেন আপনারা, মাত্র 55 লক্ষ কোটি আমাদের ঋণ ছিল। আর এই 10 বছরে এই 55 লক্ষ টাকা থেকে লাফিয়ে গিয়ে সেটা 205 কোটি লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে। 205 লক্ষ কোটি টাকা আমাদের ঋণের পরিণাম গিয়ে দাঁড়িয়েছে। সর্বকালীন রেকর্ড। টাকার মূল্য দিনকে দিন নিচে নেমে যেতে হ্রাস পাচ্ছে। ডলারের তুলনায় কোনোদিন 84 টাকা অবধি পৌঁছয়নি। আজকে ডলারের সঙ্গে তুলনা করলে আমাদের ইন্ডিয়ান কারেন্সি তার মূল্য দিনকে দিন হ্রাস পাচ্ছে। অর্থনীতির দিক দিয়ে চুরমার, জিনিসপত্র দাম মানুষের নাগালের বাইরে। আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল আমাদের, আচ্ছা দিন লায়েঙ্গে। যখন মোদির কাছে বুড়া দিন ছিল, খারাপ সময় ছিল, কি ছিল তখন? রান্নার গ্যাস 415 টাকা। তখন মোদি সাহেবের কাছে, বিজেপির কাছে ওই সময়টা খারাপ ছিল, ইউপিএ সরকারের সময় খারাপ। মানুষকে স্বপ্ন দেখিয়েছিল এই 415 টাকার গ্যাস আমরা কমিয়ে দেব। এখন কই গিয়ে দাঁড়াইছে 415 টাকার গ্যাসটা? মোদির জামানায় 1200-1300 টাকা গিয়ে পড়ছে। আন্তর্জাতিক বাজারে যখন কাঁচা তেলের ব্যারেল, একটা ব্যারেলের দাম 139-40 ইউএস ডলার ছিল, মনমোহন সিং এর সরকার, ইউপিএ সরকার, তখন পেট্রোল এবং ডিজেল কত? খুব ম্যাক্সিমাম ছিল 55 টাকা। আর পেট্রোল কত? 60 থেকে 62 টাকা অবধি ফ্লাকচুয়েট করত। আর এখন সেই আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমেছে। এখন এক ব্যারেল তেল 75 ইউএস ডলার। ইউপিএর সময় কত? 139-40 আন্তর্জাতিক বাজারে ইউএস ডলার। এখন সেটা কমে 75 ইউএস ডলার। তো তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম কমার কথা, সেটা বাড়ে কেমনে? সে বাড়াই দিচ্ছে প্রায় 100 ছুঁই। দুইটাই 100 টাকাই কইতে পারেন, এই 1 টাকা একটু এদিক সেদিক হইতে পারে। আচ্ছা দিন, এই তো আচ্ছা দিন আইছে। সরষের তেলের দাম কত ছিল? 60-65 টাকা। এখন সরষের তেলের দাম কত পার লিটার? 120-30 নিচে না? 130। মুগ ডালের দাম কত ছিল? আর এখন কত? ডাবল এর বেশি। প্রত্যেকটি জিনিসপত্রের দাম বেশি। কারণ গব্বর সিং ট্যাক্স বসিয়েছে। জানেন, যারা এখানে গরিব মানুষ আছেন, অনেক জমিয়া পরিবারও আছে, জানেন আপনাদের ইউপিএ সরকারের সময় আপনাদের কিন্তু ট্যাক্স, অনেক কিছুর মধ্যে ট্যাক্স বয়াইতো না। এখন সব জিনিসের মধ্যে ট্যাক্স, মানে আপনারা ইনডাইরেক্ট ট্যাক্সের আওতার মধ্যে সব জনসাধারণ আইনে নিচ্ছে। আপনাদের থেকে মায়েরা বোনেরা জেনে যান, গরিব অংশের মানুষ জেনে যান, আপনাদের থেকে প্রত্যেক মাসে লবণ কিনেন ট্যাক্স, চিনি কিনেন ট্যাক্স, আটা কিনেন ট্যাক্স, হলদি কিনেন, জিরা কিনেন, মশলা কিনেন, তেল কিনেন, যা খুশি তা কিনেন, কাপড় কিনেন, জুতা কিনেন, চশমা কিনেন, ওষুধ কিনেন, যা কিনেন তার মধ্যে ট্যাক্স বয়াই দিছে। মানে প্রত্যেকটি মানুষের থেকে প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকা করে ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নিতেছে ট্যাক্সের মাধ্যমে। আর আপনাদেরকে 2000 টাকা করে একটা অংশের মানুষদের দেয় ভাতা। আপনাদের থেকে 5000 টাকা নিয়ে 2000 টাকা দিয়ে কয় ভাতা দিছি, এবার আয়ো বিজেপি মিছিল করো, আয়ো ভারত মাতা কি জয় কো, আয়ো মিছিল করো। দিছি না ঋণ, টাকা দিছি না? আপনার থেকে টাকা নিয়ে আপনারা দিতেছে। কত বড় গুজরাটি থারুন্দর বানিয়া এরা। জানেন দেশের যে টাকা লইয়া ভাগছে, জানেন তো? নীরব মোদী শুনছেন নি? গুজরাটি। বিজয় মালিয়া গুজরাটি। মেহের চৌস্কি গুজরাটি। ললিত মোদী গুজরাটি। সব গুজরাটি। সব দেশের ব্যাংকের টাকা টুকা লইয়া হন সব বাইরে গেছে। কইছিল না मैं काला धन वापस लाऊंगा? कौशल नहीं। सबके बैंक के 15-15 लाख घुसा देंगे। काला धन मेरे को 2 महीना 60 दिन का समय दो। 60 দিনের সময় চাইছে। সময় চাইয়া কইছে আমি সব কালো টাকা বাইরের থেকে আনুন, আইন না কি করুম, প্রত্যেক মানুষের ব্যাংকে, গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিব।
কই কি অমিত শাহ পরবর্তী সময় এক সাংবাদিক জিজ্ঞেস করছিল, পরে দেখেছে আর ये तो जुमला था, चुनाव जीतने के लिए तो जुमला था। তাদের কইছে মানুষের বোকা বানায়া ভোট চায়, কখনো ওই শহীদদের রক্তের নামে ভোট চায়, কখনো জুমলাগিরি করে ভোট চায়। এবার জানেন তো সারা দেশের মধ্যে একটা কথা প্রচলিত হয়েছে কি, এই মোদি গ্যারান্টি কয় না, সারা ভারতবর্ষের মধ্যে একটা কথা হয়েছে, প্রচলিত হয়েছে কি, এটা চাইনা কা সামান और मोदी का जुबान का कोई भरोसा नहीं, के कोई গ্যারান্টি নেই। মানে চায়নার মাল আর মোদির জোয়ান কথা, তার কোনো গ্যারান্টি হয় না। আমরা যে কিনি অনেক সময় চায়নার জিনিস কিনি না, ওই মশা মারণের ব্যাট ট্যাট কিনি না, মশা যা মারে একটা ব্যাট চায়নার মাল কিনি না, কিছুদিন পরে দেখি হ্যান্ডেল হয়ে যায়, কোনো গ্যারান্টি নাই। ঠিক তেমনি चाइना का सामान और मोदी का जमान का कोई भरोसा नहीं, कोई गारंटी नहीं। এখন সে গ্যারান্টি গেলে ये मोदी का गारंटी, मोदी का कोई इसमें कोई भरोसा नहीं है। একমাত্র কংগ্রেস দল এবং তার সহযোগীদের নিয়ে যা কথা বলে সেটা অক্ষর অক্ষর পূর্ণ করে। এবার কি কইছে, আমরা আইন করছি এমজিএম জায়গা, এবার কইছে এবার আবার আইন করুন, কিসের আইন, ন্যূনতম মজুরি 400 টাকা আমরা করুন, আইন করুন ন্যূনতম মজুরি, সমস্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি 400 আইন। এই ত্রিপুরা রাজ্যের ভিশন ডকুমেন্ট বলেন, তারপর সময় কি তাদের সংকল্পপত্র বলেন, তারা কইছিল 340 টাকা, 340 টাকা ন্যূনতম মজুরি করব, করে নাই। কিন্তু কংগ্রেস এবারে কইতেছে ন্যূনতম মজুরি এমজিএন টাকা সহ বিভিন্ন শ্রমিকদের মজুরি আমরা 400 টাকা করুন, পার্লামেন্টে আমরা আইন করুন। কৃষকদের জন্য ভালো খবর কি, মোদি ধোকা দিছে, দুগ্নি আইন করব, স্বামীনাথনের রিপোর্ট তারা কার্যকর করব, করছে না। কৃষকরা আত্মহত্যা, কৃষকদের উপর লাঠি পেটা করে, তারা তাদের ন্যায্য দাবি দিনা আন্দোলন, এখন আন্দোলন করতেছে, মিডিয়াতে দেখায় না, টিভির পর্দায় দেখায় না, খবরের কাগজ এখনো দেখায় না। এখনো দিল্লি এবং হরিয়ানা বর্ডারের মধ্যে, পাঞ্জাবের বর্ডারের মধ্যে এখনো কৃষকরা, তারা এখনো রাস্তার মধ্যে বর্ষায় গরম গ্রীষ্মের মধ্যে তারা এখনো রোদের মধ্যে বইয়ে রয়েছে, শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে। কি তাদের যে তুমি যা কইসলা এটা পূর্ণ করো, তারা করবে না। কংগ্রেস সেই জায়গায় কি কইছে, কংগ্রেস কইছে স্বামীনাথনের রিপোর্ট আমরা আইন প্রণয়ন করুন। কৃষক যারা চাষিরা, কৃষকরা যাদের ফসল, এই যে বৃষ্টি হয়, খরা হয়, বৃষ্টি হয়, ফসল নষ্ট হয়, ক্ষতিপূরণ পায় না, কংগ্রেস কইছে আইন করুন যে 30 দিন কমিশন গঠন করুন, 30 দিনের মধ্যে যেই ফসল নষ্ট হইব তার 30 দিনের মধ্যে তাদের কাছে ক্ষতিপূরণ আমরা দিতে বাধ্য, দিমু আমরা। এটা কংগ্রেস কইছে এবং কংগ্রেস সহযোগী দলগুলো কইতেছে। আর কি কইছে, বেকারত্ব জেলা হিমশিম দিশাহারা বেকার, নেশা মুক্ত ত্রিপুরা বানাएंगे। এবার কুমারঘাটের আনাচে কানাচে, অলিতে গলিতে সারা রাজ্য জুড়ে নেশার সঙ্গে যুক্ত করে দিয়েছে বিজেপি সরকার আসার পর। যা বলেছে উল্টা সব, প্রত্যেকটি অলি গলিতে আনাচে কানাচে নেশার সঙ্গে জড়িত হয়ে পড়েছে ছাত্র যুব বন্ধুরা, কষ্ট হয়। এবং দেখবেন এই যে নেশা কারবারিদের থেকে একটা মোটা অঙ্কের টাকা কিছু তথাকথিত বিজেপির নেতৃত্ব তাদের কাছে মাসোহারা তারা নিচ্ছে, এটা বাস্তব। কি এই প্রশাসনের ভূমিকা কি করছে? শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকে দিশাহারা, দেশব্যাপী কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। যারা বিজেপির কাছে, বিজেপি নেতৃত্ব প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করছে, তাদের কাছে শুধু টাকা 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 ছাড়া কিছুই না। কংগ্রেস তার ঘোষণাপত্রে বলেছে যে ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার যারা পাশ করবে সাথে সাথে তাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বছরে 1 লক্ষ টাকা দেবে, প্রত্যেক মাসে মাসে 8,500 টাকা করে বছরে 1 লক্ষ টাকা দেবে। এই ট্রেনিং এর মাধ্যমে কেউ পাবলিক সেক্টর, কেউ প্রাইভেট সেক্টরের চাকরি, তাদের মধ্যে আরো দারুণ গুণগত মান পরিবর্তন ঘটবে এবং তার বিনিময়ে
পাবলিক এবং প্রাইভেট সেক্টরের চাকরিটা সুনিশ্চিত করবে। আর কি বলেছে যে 30 লক্ষ শূন্য পদ সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো পড়ে রয়েছে সেগুলো পূরণ করবে। কংগ্রেস যা বলে তা করে। কংগ্রেসের এবার ন্যায় আরেকটা ন্যায় হচ্ছে জাতি জনগণনা। এখানে আপনারা যারা আছেন, আমি যদি এরকম হাত তুললেন কেমন, এসসি সম্প্রদায় ভুক্ত কারা কারা আছেন হাত তো তুলুন তো। এখানে যারা এসসি সম্প্রদায় ভুক্ত আছেন, ভেরি গুড। ওবিসি সম্প্রদায় ভুক্ত যারা রয়েছেন হাত তুলবেন, ওবিসি সম্প্রদায় ভুক্ত প্লিজ, ভেরি গুড। এবার এসটি সম্প্রদায় যারা আছেন, এসটি সম্প্রদায় ভুক্ত হাত তুলুন, ভেরি গুড। এবার কংগ্রেস কি কইছে শুনেন। কইছে 2011 সালে ডাক্তার মনমোহন সিং কংগ্রেস সরকার যখন ছিল 2011 সালে একটা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছিল, আর্থসামাজিক কাস্ট সেন্সাস হয়েছিল। 2016 সালে তার ডেটা সবটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পড়ছে। দেখা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল প্রকাশ করার কোনো দরকার নেই। কেলিগা প্রকাশ করলে ওই যে 50% যে সিলিং, সেই সিলিংটা সুপ্রিম কোর্ট যেটা সিলিং করে আছে সিলিংটা উঠে যাবে, রিজার্ভেশন স্ট্যাটাসটা বাড়বে, তিপ্রাসা জনগোষ্ঠীর সংখ্যাটা বাড়ছে, এসসি সম্প্রদায়ভুক্ত সংখ্যাটা বাড়ছে, ওবিসি সম্প্রদায়ভুক্ত সংখ্যাটা বাড়ছে। হিস্সাদারি নাই, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের হিস্সাদারি নাই। এটা বুঝা পাইলে কি করছে জানেন, এই যে জিতেন্দ্রবাবু হয়ে গেছে রেল বিক্রি করে দিতেছে, প্রাইভেট সংস্থার কাছে দিয়ে দিতেছে, এয়ারপোর্ট সংস্থার কাছে দিয়ে দিতেছে, বিভিন্ন প্রফিট মেকিং বডি আপনার কর্পোরেট হাতে তুলে দিতেছে। কারণটা কি জানেন, এবার পাবলিক সেক্টরের কাছে সরকারের কাছে থাকলে তো এসসি রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন, ওবিসি রিজার্ভেশন পাইলে হলে, এবার যখন আম্বানি আদানিতে কাছে যায় বোগা, তখন তো এসসির জন্য রিজার্ভেশন থাকতো না, এসটিদের জন্য ওবিসির জন্য রিজার্ভেশন থাকতো না। তাহলে এই যে রিজার্ভেশন ক্ষেত্রটা আরো সংকুচিত হইয়া পড়ব। আমি কথাগুলো বললাম এই কারণে, বেসিক্যালি বিজেপি, আরএসএস, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু মানুষের বিরোধী। বুঝা জানে কথাগুলো। যারা এসসি সম্প্রদায় ভুক্ত রয়েছে বা বন্ধু বিজেপিরা, বুঝা যান, দয়া করে ভোট দেন কি না দেন, দ্যাট ইজ আলাদা চ্যাপ্টার। এই সত্য কথাগুলো কেউ বলবে না, বিজেপি তারা বলবে না, কোন এজেন্ডা নেই তাদের। এজেন্ডা শুধু রাম, তাদের মন্দির মসজিদ, তাদের হিন্দু মুসলমান, এই তো তাদের এজেন্ডা। আমরা পাবলিকের এজেন্ডা নিয়ে আমরা মাঠে নেমেছি। কাজে বন্ধুরা শুনুন, ভাজপা এবং আরএসএস 2014 সালে ক্ষমতা অপসারণ হওয়ার পর এই মোহন ভগবত সাহেব তিনি প্রস্তাব করেছিলেন মোদী সরকারের কাছে, এসসি, এসটি, ওবিসি রিজার্ভেশন প্রথা তুলে দাও। তখন সমস্ত দল, বাম, কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের সুর চড়িয়েছিলাম। মোদী আবার ব্যাক রিট্রিট করলেন, কিন্তু তাদের এজেন্ডার মধ্যে রয়েছে এই যে বলছে আমাদেরকে 370 আর এনডিএ সহ আমাদের 400 পার করো। মানেটা হচ্ছে এটা যে সংবিধান চেঞ্জ করবে। এই যে সংবিধানের মধ্যে যে হিন্দু শব্দ আর যে সেকুলার শব্দ, সেই সেকুলার শব্দটা ওরা হাঁটাতে চাইছে। তারা চাইছে হিন্দু রাষ্ট্র, তারা চাইছে এই দেশ থেকে মুসলমান খেদাও, তারা চাইছে এই দেশ থেকে বুদ্ধিস্ট খেদাও, তারা চাইছে দেশ থেকে শিখ খেদাও, তারা চাইছে দেশ থেকে অন্যান্য ধর্ম মুছে দাও। একটাই ধর্ম থাকবে, সেটা হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। এরা সনাতন ধর্মের বিশ্বাসী কান্ডারি, এরা দাবি করে। এরা যারা শঙ্করাচার্যের
বারংবার বারণ করা সত্ত্বেও কি বলছিল, কি দোষটা কি করেছিলেন সংখ্যালঘু চারজন সংখ্যালঘু যে এক মুহূর্ত अभी नहीं है, एक मुहूर्त का समय कम से कम 78 मिनट। কিন্তু দেখবেন উপনয়ন পৈতার ডেট আলাদা, বিয়ের ডেট আলাদা, মন্দির উদ্বোধনের ডেট আলাদা, গৃহপ্রবেশের ডেট আলাদা। ওই 22শে জানুয়ারি কোনো মুহূর্ত ছিল না। এবং চার সংখ্যালঘু বারংবার কইছে যায়েন না। আর কি কারণে যায়েন না, অগ্রসর হেন না? ক্ষণে মন্দিরের চূড়া নির্মাণ হয়েছে না, মন্দিরের যে চূড়া সেটা নির্মাণ হয়েছে না। কইছে মন্দির কা চূড়া হতা ভগবান কা সর, ভগবানের মাথা। বিনা মাথা কা अगर প্রাণ প্রতিষ্ঠা করোগে, এখানে অশুভ শক্তির উন্মোচন হবে, করতে যেও না। বারংবার বারণ করেছে ना। मोदी पर चुनाव आ गए, हमको राम को बेचना है भाई, हमको चुनाव जीतना है, राम को बेचना है। अच्छा शंकराचार्य इतना बड़ा साहस हो गया, छोड़ो इनका আমন্ত্রণ পত্র মত भेजो। এরা আমন্ত্রণই জানাইছে না। এরা হইতেছে কি হিন্দু ধর্মের রাজনৈতিক দালালেরা, সনাতন ধর্মের এরা তো রাজনৈতিক দালাল, যারা এই ধর্মটাকে আজকে সস্তা বানাইতেছে, রামরে বিক্রি করতে তারা পিছপা হয় না। কাজে বন্ধুরা, এদের স্বপ্ন কোনোদিন সময় আর কয়েকটা দিন, জুনের 4 তারিখ অব্দি ধৈর্য ধরুন। জুনের 4 তারিখ অব্দি সাহস নিয়ে মোকাবেলা করুন। মণিপুর চলছে, আমার এই রাজ্য থেকে কিছু দূরে মণিপুর চলছে। বেটি বাঁচাও বেটি পড়াও, হ্যাঁ স্লোগান। আরে ভাই অন্য কিছু না। মায়েরা এগো মা, এই যে মা, আদিবাসী এক মহিলাকে, মণিপুরের এক আদিবাসী মহিলাকে কুকি সম্প্রদায় বিবস্ত্র করে, গণধর্ষণ করে তাকে হাঁটানো হয়েছিল। দৃশ্যপড়া সবাই দেখেছেন। কারগিলের সেনা এরা হচ্ছে যে কারগিলের যুদ্ধে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল, এই কারগিল যুদ্ধের একজন বীর সৈনিকের স্ত্রীও এর মধ্যে ছিলেন। কি ডিভাইড দ্য সোসাইটি। মণিপুরে কি 40টা আসন সমতলে, 20টা আসন হয়েছে গিয়া ওই আদিবাসীদের। কাজে আমি যদি 40টা আসন মণিপুরি ভার্সেস আদিবাসীদের মধ্যে লাগাইয়া আমি যদি আমার শাসন ব্যবস্থাটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি, মন্দ কি? এটাই তো নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা, যার প্রেক্ষিতে সে একদিনের জন্য সময় পাইলেন না। সে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ফুর্তি করে মস্তি করে ওই লক্ষদ্বীপে গিয়া সমুদ্রের পালে চেয়ার নিয়ে ফটোশুট করে মণিপুরে গিয়া আমার মায়েদের বোনেদের দুর্দশা, দেশের প্রধানমন্ত্রী সে যাওয়ার সময় পায় না। না, আমার দেশের কুস্তিগিররা যারা গোল্ড মেডেল, অলিম্পিকের মেডেল নিয়ে আইছে, প্রধানমন্ত্রী ক্রেডিট নেওয়ার লিগে তাদের সঙ্গে आओ आओ बेटी बेटी आओ 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 बेटी के साथ हमारा फोटो खींचो। সব ফটো পত্রিকার মধ্যে বাইরে এলো। যখন এই বেটিরা বিজেপির এক ব্রিজমোহন সিং তার বিরুদ্ধে যখন যৌন কেলেঙ্কারি এবং শ্লীলতাহানির ঘটনার প্রেক্ষিতে যন্তর মন্তরে বসে অনশন করছিলেন, পুলিশ দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে তার আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর মুখে কোনো কিছু প্রতিবাদ করেনি এবং ব্রিজভূষণ সিংকে সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত করতে বাধ্য হয়েছে। চুক্তি মেরে বসেছিল প্রশাসন, বিজেপি সরকার। এই দেশ, এটা ভারতবর্ষের মধ্যে দেখেছিলাম। প্রধানমন্ত্রী লজ্জা আছে ভোট চাইছে। এই দেশ বিকশিত, এই দেশ তো চিন্তা ভাবনায় মধ্যযুগের মধ্যে চলে যাচ্ছি। মোদীজির চিন্তা ভাবনায় মধ্যযুগ কি? করোনা মানুষ ভুলে যাবেন না কিন্তু বন্ধুরা। করোনার কথা 5 বছর পরে নির্বাচন, করোনার সময় কি থালি বাজাও,
घंटी बजाओ, दिया जलाओ, इससे क्या होगा? कोरोना भाग, कोरोना भाग, भाग कोरोना भाग। আরেক সাধু বেড়া তো কোন জায়গায় ঘন্টি বাঁধছিল দেখছেন তো? কোন একটা জায়গা ঘন্টি বাইঙ্গা, নাগা সাধু আর কি, একটা জায়গার মধ্যে ঘন্টি বাইঙ্গা কয় इसको भजाओ, দেখ না করোনা ভাগ जाएगा। এই কথাটা এই কারণে কইছি, ওই মধ্যযুগের মধ্যে বিজেপি এবং তার দল, তার নেতারা আজকে আমাদের ওই মিডিয়েবল এজের মধ্যে নিয়ে যেতে চেষ্টা করতেছে। দেশ অগ্রসর হচ্ছে। দেখেন জওহরলাল আজকে ক্রেডিট নেয়, লজ্জা লাগে না তার? ক্রেডিট নেয় চন্দ্রায়ন নিয়ে। 1959 সালে ফার্স্ট পন্ডিত জওহরলাল নেহরু, এই লোক লিডারশিপ, তাদের ভিশন দেখেন, তাদের চিন্তা ভাবনা দেখেন, যে এই সায়েন্স এন্ড টেকনোলজি চন্দ্রায়ন আমাদের শেষ ওই জায়গা অব্দি পৌঁছতে হইব। তখনই সেই ইসরোর আগে একটা নাম ছিল, পরবর্তী সময় 65 সালে গিয়ে 69 সালে গিয়া এটা বোধ নামটা পাল্টাইছে। কিন্তু এর আগে এখন এটা ইসরো হয়েছে, এটা পন্ডিত জওহরলাল নেহরু। এখন সে চন্দ্রয়ানে সাকসেসফুল ওই সাউথ পোলে ল্যান্ড করার প্রেক্ষিতে বিজেপি তার লজ্জা লাগে না, প্রধানমন্ত্রী নিজে তার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে। একটা কোন এই রাজ্যে এইমস হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা, আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম বলে বলছি, স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় সেটা গেছে? প্রাইমারি হেলথ সেন্টার বাদ দিন, এখানে সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে শুরু করে প্রধান রেফারেল হাসপাতাল এবং এইচএমসি, চিকিৎসা নাই, কোন চিকিৎসা নাই। বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে মুড়ি মুরগির মতো। কোথায় কি এইমস আয়েগা, এপেলো আয়েগা? প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিল রাজ্যকে। गोमती नदी से बांग्लादेश से सामान आएगा, जहाज लेकर आएंगे। কত কিছু স্বপ্ন দেখাইল, সব ঠুসাঠা, সব ফালতু কথাবার্তা বলে আমাদের সময়টাকে, ত্রিপুরার সময়টাকে শেষ করে দিয়ে গেছে, বরবাদ করে দিয়ে গেছে। ত্রিপুরাটা পিছিয়ে গেছে। ত্রিপুরাটা একটা নতুন হাসপাতাল, একটা নতুন কলেজ, একটা নতুন সরকারি ইউনিভার্সিটি, বলুন না নতুন কি হয়েছে বলুন? কিছু তো হয়নি। এরা কোন মুখে ভোট চায় বলুন? কাজে বন্ধুরা, কংগ্রেস এবং তার সহযোগী দলরা মানুষের যে নানা সমস্যা নিয়ে, এই যে রাহুল গান্ধী প্রথম দক্ষিণ থেকে কন্যাকুমারীতে কাশ্মীর, মণিপুর থেকে মুম্বাই, এই যে মানুষের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে মিলে মিশে তাদের অভাব অভিযোগ শুনে কংগ্রেস আজকে আমরা আমাদের ম্যানিফেস্টো এবং ইন্ডিয়া জোটের বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করেছি। এগুলো মানুষের কথা, এই ডিমান্ড থেকে আমরা সরে আসবো না। এটা কংগ্রেসের গ্যারান্টি, এটা ইন্ডিয়া ব্লকের গ্যারান্টি, এটা মোদির গ্যারান্টি না। যে ফ্রড, যে বাজে কথা, মিথ্যে কথা, প্রতারক, যে প্রতারণা করেছে 10টি বছর এই দেশের মানুষের সাথে, এটা তার গ্যারান্টি না। বন্ধুরা ভেবে চিন্তে ভোট প্রদান করবেন। এই 26 তারিখ অত্যন্ত ভদ্র নম্র একজন রাজন রিয়াং সাহেবকে আমরা দাঁড় করিয়েছি। আপনাদের হয়ে দারুণ কাজ করবে। এই সমস্ত লোককে তো পার্লামেন্টে পাঠাবেন, এই সমস্ত চোরদারদের পাঠাবেন, এই সুযোগ সন্ধানীদের পাঠাবেন, যারা বাঙালি এবং আদিবাসীদের মধ্যে একটা অবিশ্বাসের এবং বীজ রোপণ করতে চায়, দাগ বাঁধাতে চায়, এদেরকে প্রতিনিধি করে পাঠাবেন। আমি এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিজেপি বুঝি না, সিপিএম বুঝি না, কংগ্রেস বুঝি না, অন্যান্য দল বুঝি না। এন ব্লক আপনারা ভোট দিন, রাজেন্দ্র রিয়াংকে জিতিয়ে পাঠান। আপনারা ভুল করবেন না বন্ধুরা।
সাহসিকতার পরিচয় নিয়ে মোকাবেলা করুন। ভয় পাওয়ার কিছু নেই, দায়িত্ব পালন করুন। ভোট প্রদান করতে বেরিয়ে আসুন সকাল সকাল, এই দেশটাকে বাঁচান। এটা ইন্ডিয়া ব্লক ভার্সেস ইন্ডিয়া না, এই লড়াই আম জনসাধারণ ভার্সেস এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়াই। এই লড়াই আম জনসাধারণকে জিততে হবেই হবে, নয়তো দেশের কাছে বিরাট বিরাট বিপদ আগামী দিনগুলোতে। আমার মনে কোনো সন্দেহ নেই, যেভাবে প্রথম দফা নির্বাচনে বিজেপি আজ অনেক ধাক্কা খেয়েছে, পিছু ব্যাকফুটে রয়েছে। 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে দেখবেন মোদির 400 তো দূরের কথা, 150 পার হইতেই গুতাইব 150 পার হইতেই গুতাইব। কাজে বিজেপি বন্ধুরা যারা গুন্ডা হিংসা বিশ্বাসী, একটু বুঝালইও, একটু বুঝা লাভ পাইও। দাদা কইস মুখ ভাই আনন্দের সীমা নাই, এই পথে হাইটো না। দাদা তো হগল চালাকে আয় পড়ো, হাপ্পা ওই বিরোধী বাবু যেটা কয়ে গেছে আমার গুলিতে আয় পড়বো। তোমরা কই যাইবা তখন? একটু বুঝা সুজ্জা কইল, পার্টি করো, ভালোভাবে করো, মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার যেন খর্ব না হয় সেটা সুনিশ্চিত করো। যে যা ভোট দেবে, উৎসবের মেজাজে ভোট দেবে, যে যাকে খুশি ভোট দেবে। আমরা আমাদের কথা বলে গেলাম, মানুষ বিশ্বাস করে আমাদের ভোট দেবে। কিন্তু কাউকে গায়ের জোরে আটকে দেওয়া, ধমকি দেওয়া, জোর করে মিছিল মিটিং এ অংশগ্রহণ করানো, ট্রান্সফার করে দেবো, ওই পুলিং এজেন্ট তুমি তাহলে বাই করো, নাহলে কিন্তু আগামী দিন তাহলে বাড়ি ঘর ভাগাইলাম, পুরাইলাম, ঘুরাইলাম। এটা কিন্তু আর বেশি দিন না, 4 তারিখ আইতে তো বেশি দিন নাই। বুঝে শুনে করেন, এটুকু আমার অ্যাডভাইস, যারা বিজেপির গুন্ডা পান্ডারা রয়েছে এখানে 2-1টা, একটু বুঝে শুনে কইর। কাজে আগামী 26শে এপ্রিল এই দেশের নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করান। আপনার গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করুন, সংবিধানকে বাঁচান। এই কটি কথা বলে যারা এখানকার গণদেবতা রয়েছেন, যারা গুরুজন রয়েছেন, তাদের আমার প্রণাম নিবেদন করে মা বোনদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ছাত্র যুব ভাই বন্ধুদের সঙ্গে অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার আলোচনাকে শেষ করছি। সবাই ভালো থাকবেন।